আসসালামু আলাইকুম। আমি মনিরা খানম, প্রভাষক, ভূগোল বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের পরবর্তী আলোচনা নিয়ে ক্লাসটি করব। তো তৃতীয় অধ্যায়ের আমরা যেটুকু পড়েছিলাম তার পরবর্তীতে আছে পৃথিবীর আকস্মিক পরিবর্তন। পৃথিবীর আকস্মিক পরিবর্তন আকস্মিকভাবে সংঘটিত হয়ে থাকে। আমরা বুঝে ওঠার আগে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে। ভূ অভ্যন্তরে ভূ আলোড়নের কারণে এই পরিবর্তনগুলো সংঘটিত হয়ে থাকে। তো ভূ আলোড়ন দুই ধরনের, একটি হলো মহীভাবক আলোড়ন আর একটি হলো গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়নের ফলে পৃথিবীর স্রস্ত উপত্যকা গুলো সৃষ্টি হয়ে থাকে, যেটি উলম্ব আলোড়ন, উলম্বভাবে এর কম্পনের সৃষ্টি হয়ে থাকে। এবং গিরিজনী আন্দোলন বা আলোড়নটা হলো অনুভূমিকভাবে সংঘটিত হয়ে থাকে, যার ফলে অনুভূমিকভাবে পৃথিবীর অভ্যন্তরে যে আলোড়নের সৃষ্টি হয় এটার জন্য সুউচ্চ যে পর্বতশৃঙ্গগুলো ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে। এশিয়ার হিমালয় পর্বত, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো এই গিরিজনী আন্দোলনের ফলে সৃষ্টি হয়ে থাকে। ওই ভূ অভ্যন্তরে যে আকস্মিক পরিবর্তন হয় তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হয় ভূমিকম্প। ভূমিকম্প আমাদের বাংলাদেশেও বিভিন্নভাবে হানা দেয়। তো ভূমিকম্পের মাত্রা অতিরিক্ত হলে এটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে জানমালের, এবং অনেক সময় নগরীও ধ্বংস হয়ে যেতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সুনামি সবগুলো কি বিভিন্ন আকস্মিক পরিবর্তন। তো ভূমিকম্পটা হলো যে ভূ অভ্যন্তরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বকে আকস্মিকভাবে আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। পি.কে. বলেন, একজন ভূগোলবিদ, তিনি তার সংজ্ঞা মতে বলেন যে ভূত্বকে প্রবল ঝাঁকুনি বা কম্পনের মাধ্যমে ভূমিকম্পের সৃষ্টি হয়। এছাড়া আরও অন্যান্য ভূগোলবিদ যেমন অধ্যাপক শামসুল আলমের মতে কোনো কারণে ভূ অভ্যন্তরের বিপুল শক্তি দ্রুত মুক্ত হওয়ার সময় ভূপৃষ্ঠে যে প্রবল ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় তাকেও ভূমিকম্প বলে। এই ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র রয়েছে। পৃথিবীর অভ্যন্তরে কোনো একটি স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কেন্দ্র, এবং কেন্দ্রের সোজা উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় উপকেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরের প্রায় 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত মধ্যে অবস্থান করে থাকে। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের জন্য দুইজন বিজ্ঞানী মার্সেলি এবং রিক্টার দুটি স্কেল দিয়েছেন। মার্সেলি স্কেলটি 1 থেকে 12 দাগাঙ্কিত, আর রিক্টার স্কেলটি 1 থেকে 12 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা হয়ে থাকে। আর ভূমিকম্পের পরিমাপক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। ভূমিকম্প আমাদের কি ধরনের কারণে হয়ে থাকে? ভূমিকম্পের কারণসমূহ: ভূ আন্দোলন, ভূপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, শিলাচ্যুতি, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভের তাপ বিকিরণ, ভূগর্ভের পানি প্রবেশ, ভূগর্ভস্থ পানি চুয়ে ভিতরের দিকে চলে যায়, ভূগর্ভস্থ গুহার ভাঙন, হিমবাহের প্রভাব, খনির ভাঙন, শিলাস্তরের ভারসাম্য, ভূগর্ভস্থ চাপের হ্রাস, বিস্ফোরণের প্রভাব, বাঁধ নির্মাণ প্রভৃতি কারণসমূহের কারণে ভূ অভ্যন্তরে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। এছাড়া আরও রয়েছে যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। এই ভূমিকম্পের ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যে কোনো ফলাফলের ক্ষেত্রে আমরা দেখি ভালো মন্দ দুটি দিক রয়েছে, কিন্তু ভূমিকম্পে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তীব্রতা যদি বেশি ভয়াবহ হয়ে থাকে তাহলে কি ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু সময় এটা সুফল বয়ে নিয়ে আসে। যে অঞ্চলে কোনোদিনও নদীর স্রোত বহমান ছিল না, সেই নদী তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে বইতে থাকে। এটা ভূমিকম্পের ফলেই সম্ভব হয়। আবার অনেক সময় কোথাও নতুন দ্বীপের সৃষ্টি হয়ে থাকে, উপত্যকার সৃষ্টি হয়ে থাকে। তো ভূমিকম্পের ফলাফলের ফলে ভূত্বকে ফাটল বা সৃষ্টি হয়, নদ নদী গতি পরিবর্তিত হয়, সমুদ্রতলের পরিবর্তন হয়, শিলায় ভাঁজের সৃষ্টি হয়, হিমানি সম্প্রপাত, বন্যার সৃষ্টি, ভূমির উত্থান পতন, ভূপাত, ধ্বংসলীলা তো ভয়াবহ হয়ে থাকে। ভূমিকম্প কারণে হয়ে থাকে ধ্বংসলীলা, মারাত্মক আকারে হয়ে থাকে। ভূমিকম্প প্রবণ অঞ্চল পৃথিবীর পৃষ্ঠে আমরা দেখতে পারি যে পৃথিবীর, দেখো তোমরা শিক্ষার্থীরা দেখো, এই যে একটি চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটি মানচিত্র এখানে দেখতে পাচ্ছ
যে দেখা যাচ্ছে যে কি রয়েছে একটি পৃথিবীর মানচিত্র। এখানে দেখো অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো গাঢ়ভাবে দেখানো হয়েছে, আর কম ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো রয়েছে। এই ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়। এখানে রয়েছে দেখো আগ্নেয়গিরি অঞ্চল, ভঙ্গিল পার্বত্য অঞ্চল, খাড়া উপকূলীয় অঞ্চল, সমুদ্র হতে নতুন উত্থিত অঞ্চল, খাড়া প্রণবভূমি অঞ্চল, অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল। দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখা যাচ্ছে অঞ্চলগুলো। ভূমিকম্প আমাদের গেল আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এখন দেখো আগ্নেয়গিরিটা কি? পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন লাভা বর্ষ প্রভৃতি সঞ্চিত হয়ে আগ্নেয়গিরি উত্থিত হয়ে যে আগ্নেয়গিরির বাইরে দিয়ে দেখো বিস্ফোরিত হয়, সেটাকে বলা হয় আগ্নেয়গিরি। আগ্নেয় পদার্থগুলো যে কোনো আন্দোলনের ফলে ভূ অভ্যন্তরে লাভা, ভস্ম, ধূলিকণা, বিভিন্ন ধরনের পদার্থ, এগুলো বিভিন্ন চাপের এবং তাপের ফলে ভূপৃষ্ঠে বিভিন্ন ছিদ্রপথের মাধ্যমে যে বের হয়ে আসে তাকে বলা হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আগ্নেয়গিরিটার মধ্যে রয়েছে বিভিন্ন অবস্থায়, যে দেখো প্রধান জ্বালামুখ রয়েছে, গৌণ জ্বালামুখ, এখানে রয়েছে গলিত লাভা, এখানে জমাটবদ্ধ লাভা রয়েছে, আর ম্যাগমা চেম্বার রয়েছে। ম্যাগমা চেম্বার থেকে উত্থিত হয়ে বিভিন্ন পদার্থ বের হয়ে আসে, এটি আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি আবার কি হয়ে থাকে, কারণ হয়ে থাকে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কিছু কারণ রয়েছে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণ হলো ভূত্বকে দুর্বল স্থান বা ফাটলের অবস্থান, ভূপৃষ্ঠের চাপের হ্রাস, ভূ অভ্যন্তরের পানির প্রবেশ, ভূগর্ভের চাপ বৃদ্ধি, রাসায়নিক প্রক্রিয়ার কারণেও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে। তেজস্ক্রিয় পদার্থের প্রভাব, ভূ আন্দোলন, ভূপৃষ্ঠে চাপ বিকিরণ, এগুলো কারণে আমরা দেখে থাকি যে ভূপৃষ্ঠে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে থাকে, অনেক সময় অনেক নগরী বা শহর ধ্বংস হয়ে যায়। এই জন্য ফলাফল আগ্নেয়গিরির ফলে কি কি সংঘটিত হয়ে থাকে। বিভিন্ন ভূমিরূপ গঠন, আগ্নেয় মালভূমি, আগ্নেয় দ্বীপ, আগ্নেয় গহ্বর, আগ্নেয় হ্রদ, আগ্নেয় পর্বত, আগ্নেয় সমভূমি, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে কুফলগুলো হয় সেগুলো আমরা দেখতে পারি। যে কুফলগুলো হয়ে থাকে, আমরা জানি যে আগ্নেয়গিরি হতে নির্গত লাভা প্রবলভাবে ঊর্ধ্বে উঠে চারিদিকে ছড়িয়ে বহুদূর পর্যন্ত বিভিন্ন গ্রাম নগরী, এমনকি ওই গড়ে ওঠা নগরী বা শহরটাকেও ধ্বংস করে দেয় অনেক সময়। এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে 1986 সালে মেক্সিকোর শহরে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে লাভা বের হয়ে গলিত লাভাগুলো শহরের ভিতরে ঢুকে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। আর সুফল আগ্নেয়গিরির ফলে কেবল মানুষের অপকারী হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে উপকারও হয়ে থাকে। যেমন দাক্ষিণাত্যের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। এটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেই এই কৃষ্ণ মৃত্তিকার উত্থিত হয়ে ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়েছে। অনেক সময় অগ্নুৎপাতের ফলে পৃথিবীর বহু নিচের খনিজ পদার্থ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়ে আসে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য অধিক পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়। অগ্নুৎপাতের ফলে উর্বর পললভূমির সৃষ্টি হয়ে থাকে। এই সমস্ত জিনিসের সৃষ্টি হয়ে থাকে আগ্নেয় প্রবণ অঞ্চল। আগ্নেয় প্রবণ অঞ্চল যেটি, এখানে দেখো যে একটা মানচিত্র, এখানে আগ্নেয় প্রবণ অঞ্চলটাই যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে, এটা এই চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে এখানে দেখা যায় যে আগ্নেয়গিরি বিশ্বের বিভিন্ন দেশে জীবন্ত, মৃত এবং সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। তার মধ্যে আগ্নেয়গিরির প্রবণ অঞ্চলগুলো হল পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বলয়, উত্তর ও দক্ষিণ আমেরিকা বলয়, মধ্য আটলান্টিক বলয়, আর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় বলয়। এখানেই আমি দেখাচ্ছি তোমাদের যে পৃথিবীর যে মানচিত্রটা রয়েছে, এখানে আগ্নেয় মেখলায় যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলাটা রয়েছে, এই কারণে এখানে সারিবদ্ধভাবে আগ্নেয়গিরি সৃষ্টি হয়। এখানে সুনামিটা কি, যে জলভাগের মধ্যে যে ভূমিকম্প, যে আন্দোলনের সৃষ্টি হয় তাকে বলা হয় সুনামি। জাপানি শব্দ সুনামি, এর পারিভাষিক অর্থ হলো হারবার ওয়েভ বা পোতাশ্রয়ের ঢেউ।
এমন দ্রুত বেগে জল ভাগে, যা সমুদ্র ভাগে এমন উঁচু ভাব হয়ে ঢেউগুলো আসে যে কি অনেক বড় বড় উঁচু বিল্ডিং এখানে পানির ধাক্কায় বা পানির চাপে তলিয়ে যেতে পারে, এবং কি অনেক শহর নগরীতে পানির মধ্যভাগে ঢুকে শহর নগরী পানিতে ভরে যেতে পারে, যার দরুন দেখা যায় যে ওই শহরে বন্যার সৃষ্টি হয়ে থাকে এবং কি নগরীর অনেক ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। এই হলো তোমাদের আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।